নমস্কার, স্বাগত সবাইকে। অনন্যাদির প্রোগ্রাম মানে হচ্ছে একটা ঘর ঘরানার মতো একটা ব্যাপার, নিজের আত্মীয়তা, এক ফিলিং, মন থেকে মনের একটা সংযোগ। তো সেই কারণের জন্যই দিদিকে স্বাগত জানাবো। আমি অত মানে বিরাট করে গুছিয়ে ইন্ট্রোডাকশন দিদির প্রোগ্রামের ক্ষেত্রে দিই না, তার কারণ হচ্ছে নিজের মানুষকে সবসময় নিজের মতন করে দেখতে হয়। আপনারাও সেভাবে দেখছেন, আমরা জানি। এই পশ্চিমবঙ্গের মানুষ গত 40 বছর ধরে যিনি অ্যাস্ট্রোলজির সঙ্গে জড়িত, 40-এর ওপর হয়ে গেছেন, তো কাজেই তার ক্লায়েন্ট বেস কীরকম বুঝতেই পারছেন। মানে সেদিন শুনছিলাম যে ঠাকুরদা দেখিয়েছেন অনন্যাদিকে, বাবা দেখিয়েছেন, এখন মেয়ের জন্য এসছেন। মানে 3 প্রজন্ম একজন অ্যাস্ট্রোলজারের কাছে দেখাচ্ছেন। তো এর থেকে আর আনন্দের খবর কিছু হতে পারে না যে একটা পরিবারের কাছে, একটা প্রজন্মের কাছে, মানে প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কাজ করাটা কিন্তু আজকের দিনে খুব টাফ। মানে আমরা সেরকম লোক, বিশ্বাসযোগ্য মানুষ খুব কম পাই আজকের সমাজে। আমরা দুর্ভাগ্যবান, এই জন্যই হয়তো হয়। যাই হোক, আজকে আমরা উচ্চশিক্ষা এবং উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় গ্রহ কোনগুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আরেকবার আলোচনা করবো। আর আপনারা জানেন যে পড়াশুনো অর্থাৎ এডুকেশনাল সেক্টরে অনন্যাদি এক, অনন্য, অপ্রতিরোধ্য। সেই কারণের জন্যই আজকে উচ্চশিক্ষার জন্য যারা চিন্তা করছেন, কোন গ্রহের অনুকূল অবস্থানের জন্য বা কোন গ্রহ ভালো থাকলে, পজিটিভ থাকলে আপনার জন্মছকে আপনার উচ্চশিক্ষা হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা কি করে দূর করা যায়, সেটাও আমরা আজকে আলোচনা করব। দিদি, তোমায় স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে একটু বলো এরকম যে কোন কোন গ্রহ দেখে আমরা উচ্চশিক্ষার বিচার করব, এবং যদি সেই গ্রহগুলো ভালো না থাকে তাহলে কত দূর পর্যন্ত তাদেরকে আমরা ঠিক করতে পারবো, গ্রহটাকে ফেভারে নিয়ে আসতে পারবো। তা প্রথমে তো আমি গত সপ্তাহে গত বুধবার আমি প্রাথমিক বিদ্যা নিয়ে বলেছিলাম যে আমার প্রথমে বাড়ির ভিতটা ঠিক করতে হবে। তার মানে হলো প্রাথমিক বিদ্যা ঠিক হওয়ার পর আমাকে দেখতে হবে উচ্চশিক্ষা। তাহলে প্রথম থেকেই মা বাবার ছোট থেকেই প্রাথমিক বিদ্যার উপর নজর দিতে হবে। সেই বিদ্যাটাই যদি তার না হয়, সে কি করে উচ্চশিক্ষায় যাবে? উঠতেই পারবে না, বাস্তব কথা। তা সেই জন্য প্রাথমিক বিদ্যাটা হওয়ার পর এইবার আপনি আসলেন হায়ার স্টাডিতে। এবার যখন আপনি হায়ার স্টাডিতে আসবেন তখন দেখতে হবে তার পঞ্চমপতি এবং নবমপতি কি অবস্থায় আছে, এবং তৃতীয়পতি এবং একাদশপতি, এবং তারপর আমি গ্রহের কথায় আসবো। তা এইগুলো যদি ভালো, এই ঘরগুলো যদি ভালো না থাকে তাহলে কিন্তু হায়ার স্টাডি কিছুতেই কোনো মতেই হবে না। আচ্ছা, হ্যাঁ। আর তারপরে দেখতে হবে গ্রহরা, সেই গ্রহটা কোথায় বসে আছে, সেই ঘরের মালিক। পঞ্চমপতি, নবমপতি এগুলো আমাদের দেখতে হবে। সেই ঘরের মালিকটাকে সেটা দেখতে হবে, সেই মালিকটা দেখতে হবে। এবং সেই মালিক আবার অনেক সময় ঘরে থাকে, নাও থাকতে পারে। আবার সেই মালিকটা সবলও হতে পারে, দুর্বলও হতে পারে। আবার সেই মালিকটা কোনো শত্রু দ্বারা, গ্রহের দ্বারা আক্রান্ত হতে পারে, কোনো অশুভ নক্ষত্রের দ্বারাও আক্রান্ত, কখনো বকরি কখনো তুঙ্গি, অনেক কিছুই হতে পারে। এইবার সেইগুলো দেখেই বিচার্য বিষয়। তারপরে যখনই আমরা দেখি, আমি অন্তত যখনই এইগুলো দেখি, একটা মানুষ পড়াশোনা করতে আসলে আমাকে নিখুঁত বিচার করতে হবে। ঠিকই তো, কারণ আমি কিন্তু এইটা দেখি, কারণ তার উপর তার পুরো ক্যারিয়ার দাঁড়িয়ে। অবশ্যই তাকে আমার দুটো পাই যদি না থাকে আমি দাঁড়াবো কার ভিত্তিতে? তুমি একটা উদাহরণ আজ থেকে প্রায় বছর 10 আগে দিয়েছিলে যে হাওড়া ব্রিজ যেরকম একটা নির্দিষ্ট স্ক্রু বোল্টের উপর দাঁড়িয়ে রয়েছে, সেটাকে খুলে দিলে ব্রিজটা ভেঙে পড়বে, এটাও ঠিক তাই অনেকটা। হ্যাঁ, কাজেই সেই জন্য সবটাই দেখতে হয়। এইবার যখন তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে এইগুলো আমরা দেখব। এবার যদি কোনো সেই উচ্চশিক্ষার কারক গ্রহ যদি অষ্টমে চলে যায়, দ্বাদশে চলে যায়, তাহলে কিন্তু তার উচ্চশিক্ষা হবে না। আচ্ছা, মানে খরচার খাতায় চলে গেল। এবং সেই গ্রহগুলোকে আমাদের যে 30 ডিগ্রি এক একটা গ্রহের থাকতে হবে, সেখানে দেখা গেল সে 0 ডিগ্রিতে আছে, তাহলে কি করে হবে? তাহলে এইগুলো কিন্তু বিচার্য বিষয়। আপনি আসলেন বলেই আমার কাছে যারা আসে তারা জানে, বলে এবার যদি ধরো যে কোনো গ্রহের পাওয়ার কম আছে, সেটাকে আমরা কতদূর পর্যন্ত পাওয়ারফুল করতে পারি? বলছি তো সেখানে আমাকে বলে যে দিদি সত্যি আপনার কাছে এসে কেন জানেন স্যাটিসফাইড হই, ভালো লাগে আমাদের। মানে আপনি আমাদের বুঝিয়ে দেন, শুধু টিভিতে না, আমরা আসলে যে বোঝানোটা আমরা অনেক জায়গায় পাই না। ঠিক,
কারণ আমি বুঝিয়ে দেবো, তারপরে তোমার ভাগ্য। মানে ক্লায়েন্ট বুঝতেও পারবে যে তার কোথায় কোন ছকে কি রয়েছে, আমি বলি কি কারণের জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, আমি বলি কোথায় কোথায় ভুল আছে বলুন তো, আমি বললাম, এবার আপনি বলতে থাকুন। আমি ও মানে তুমি বলার পর আবার ওনাকে দিয়ে আরেকবার রিপিট করি। হ্যাঁ, কোথায় কোথায় আমি ভুল বললাম, কোনটা আমার তখন বলছে আমি নেগেটিভ, কিন্তু ওই লোক কোথাও গিয়ে সন্তুষ্ট হয়নি, আমি নাম বলবো না। সে বলছে না দিদি সত্যি আপনার প্রত্যেকটা কথা আমি ফেলতে পারছি না, প্রত্যেকটা জিনিসই আমার ছেলের মধ্যে আছে। আর আমি তারপর ছেলেটাকেও জিজ্ঞেস করলাম, বলো তুমি বলো, তোমার বাবা তো বললো কিন্তু তুমি বলতে পারবে আরো ভালো। বলছে না সবই আপনি ঠিক বলেছেন। তাহলে এই আর আমার এই বলা কথা যদি আপনার ঠিক হয়ে থাকে তাহলে জানবেন আমার রেমেডিও আপনার ঠিক হয়ে যাবে। ঠিক, এটাই হলো বাস্তব। রোগটাই যদি ডাক্তার না ধরতে পারে তাহলে তোমার ওষুধটা দেবে কোথা থেকে, দেবে কি করে, ঠিক তাই না? কাজেই সেই জন্য রোগটাকে আগে, সেই জন্য ডাক্তাররা কি করে, এক্সরে করে, তারপর আরো যা যা পরীক্ষা নিরীক্ষা করা, স্ক্যান আছে, কত কিছু, অনেক কিছু আছে, ইউএসজি, হ্যাঁ সব আছে, সেইগুলো সব করে। কাজেই সেই জন্য এমআরআই আছে, হ্যাঁ অনেক কিছু ধাপে ধাপে। তা সেইগুলো আমাদেরও, সেইটা হয়তো আমাদের, ওদের পদ্ধতি আলাদা, আমার পদ্ধতি আলাদা। তাহলে আমি সেইভাবে যদি কাজ করি কেন হবে না, হতে বাধ্য, আমি এটা বলতে পারি। তারা স্যাটিসফাইড। এইবারও যারা রেজাল্ট বেরিয়েছে না প্রত্যেকে এসে বলে গেছে, কেউ ফোনে জানিয়েছে, কেউ বলে গেছে, বলে না দিদি আমরা সাকসেস পেয়েছি। মিথ্যে কথা বলে তো লাভ নেই। একদম। কেউ আছে সঙ্গে? হ্যাঁ, ফোনে রয়েছেন একজন। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি, অঞ্জন দাস। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? একজন দিদিকে দেখাতে গেছিল। হ্যাঁ, কে গেছিল দেখাতে? আমার পরিচিত একজন। আচ্ছা, তার মেয়ের বিয়ের ব্যাপারে এটা কাজ করে দিয়েছেন, খুব উপকার পেয়েছেন। আচ্ছা, বাহ। এখন কেমন আছে, ভালো আছে তো? হ্যাঁ, এখন খুব ভালো আছে। আচ্ছা, এই জন্য আমি ফোনটা করছি। উপকার শুধু পেলে হবে না, এখন সে কিরকম তার লাইফস্টাইল চলছে সেটাও দেখতে হবে। লাইফস্টাইল খুব ভালো আছে, সে ভালো আছে। মানে দেখুন, বিপদ থেকে বেরিয়ে গেলাম, আবার পরে বিপদ আসলো, তাহলে কিন্তু সেটা হলো না। মানে বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পর তার খুব ভালো ফ্লোফুলি লাইফ চলছে, তাহলে বুঝতে হবে সে ভালো আছে। ঠিক আছে, বেশ। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 24/8/74। 24 দাঁড়ান একটা মিনিট। 24/8/74, 1974। সময় সন্ধ্যে 7:24। সন্ধ্যে 7:24। আচ্ছা, সন্ধ্যেবেলায়। জন্মস্থান কোথায়? কলকাতায় জন্মস্থান। ঠিক আছে, ওকে। ওনার মীন লগ্ন, বৃশ্চিক রাশি, জানেন আপনি? আপনার শনিবার জন্মবার? হ্যাঁ, ঠিক আছে দিদি, আপনাকে নমস্কার। আপনাকেও নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি আপনার ভক্ত, আপনার প্রোগ্রাম দেখি। আমি তো খুব স্ট্রেট কাট কথা বলি, ভালো লাগে? আমার খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, ওই জন্যই তো ফোনটা করেছি। একদম। দেবগণ, হ্যাঁ। এবার লাইনে থাকুন, একটা একটা করে বলবো। ওনার না, আমি প্রথমেই আমার চোখে পড়ে গেল, সেটা হলো কি, প্রথমেই চোখে পড়ে গেল যে ওনার কিন্তু কর্মের জায়গায় সমস্যা হবে। হ্যাঁ, এবং ওনার অর্থেরও সেরকম না, ভালো না। অর্থের জায়গাটা, কাজের জায়গাটা প্রবলেম হলে অর্থের জায়গাটা সমস্যা হবে, অর্থের জায়গাটাও প্রবলেম ওনার। ভুল না ঠিক? এবং ওনার মানসিক জায়গাটা অত্যন্ত খারাপ, সবসময় উনি টেনশনে থাকে। ভুল না ঠিক বলুন? একদম একদম ঠিক বলেছেন, একদম ঠিক। আপনার কি কাজের জায়গা নিয়ে মেন বেসিক্যালি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমার একটা চাকরি মামলাগত জায়গায় আটকে আছে প্রায় 20 বছর ধরে। আমি ওটার জন্য পাগল হয়ে যাচ্ছি। এবং আপনি ঋণের মধ্যেও পড়ে যাবেন। হ্যাঁ, ধার দেনায় পড়েছেন? হ্যাঁ, ওই ওরকমই অবস্থা। ধার দেনা করে দিদিমণি মামলাটা চলছে। আমি আপনার কাছে যেতে চাই, অর্থনৈতিক কারণে পারছি না। আপনি আমাকে বাঁচান, আপনি বলুন যে আমার চাকরিটা হবে কি। এই দেখুন, এক্ষুনি কিন্তু দিদি যেটা বললেন যে আপনার কিন্তু অর্থের জায়গাটাও খারাপ যাবে, বুঝতে পারছেন? আপনার অর্থনৈতিক অবস্থার জন্য আপনি একটা রেমেডি পর্যন্ত নিতে পারছেন না, এরকম একটা সমস্যার মধ্যে আপনি যাচ্ছেন, আপনি নিজে স্বীকার করলেন সেটা। কারণ ওনার কর্মকারক গ্রহ না রাহুর দ্বারা আক্রান্ত। এই কর্মকারক গ্রহ রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য
উনি কর্মটা ভালো এবং কর্মপতি দ্বাদশে, দেখেছো কিরকম ইন্ডিকেট করছে, আচ্ছা মানে খরচার খাতায়, মানে কর্মটা হতে দেবে না। আবার উনি বলছেন কিছু মামলা মোকদ্দমাতে মনে হয় জড়িয়ে পড়েছে। জড়াবেই তো, কেতু মঙ্গলের ঘরে কেতু দৃষ্টি দিচ্ছে, এটা মামলা হতে বাধ্য। এবং ওনার কথার দ্বারা ওনার শত্রু তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, উনি না খুব স্ট্রেট কাট কথা বলে, তো যার জন্য ওনার শত্রু তৈরি হয়ে যায়। ওই জন্য আমাকেও পছন্দ করে। তাহলে দেখুন সমস্ত আসল জায়গাগুলো এবার আপনি চেষ্টা করুন এই রেমেডি করাতে আসার মতো একটা সক্ষমতা নিয়ে আপনি দিদির কাছে আসুন। আর নতুন আপনাকে বলার কিছু নেই, আমি বুঝতেই পাচ্ছি, কারণ প্রেডিকশন রন্ধ্রে রন্ধ্রে মিলছে, পাতায় পাতায় মিলছে, বুঝতে পারছেন? দিদির কাছে আমার প্রশ্ন এটাই যে এটা দিদি কাজ করে দিলে আমার এই চাকরিটা হবে কিনা বা কি। আচ্ছা, সেটা তো এখন দেখুন এবার বলে আপনার যে জায়গাগুলো খারাপ সেই জায়গাগুলো তো বলে দিলাম, এইগুলো ঠিক করবেন, তারপরে হওয়া ঠিক আছে, এগুলো ঠিক করে নেবেন। কারণ কর্মের জায়গা ভালো নেই, অর্থের জায়গা ভালো নেই, আসবেটা কোথার থেকে? সেই জায়গাগুলো প্রবলেম। আর আপনার বয়সটাও তো মোটামুটি ভাবে 50-এর উপর হয়ে গেল। হ্যাঁ, আর বয়স কিন্তু 50-51 বছর বয়স। এখন দেখতে হবে যে আপনি যে চাকরি পাওয়ার কথা বলছেন সেই চাকরির জন্য আপনার এজ ক্রাইটেরিয়া মিলবে তো, সেটাও দেখার বিষয়। রেমেডির পরে আপনি ধরে নিন আপনার এবার আপনি চেষ্টা শুরু করলেন, তাই না? পজিটিভ জায়গাটা আসতে গেলে এখন দেখা যাচ্ছে আপনার এজ ক্রাইটেরিয়া পেরিয়ে গেছে, তখন আপনার চাকরি কিভাবে হবে না হবে, অন্য কোনো জায়গায় চাকরি পাবেন। 51 ইয়ার্সে যেখানে এজ ক্রাইটেরিয়া নেই সেখানে আপনার চাকরি হতে পারে। আপনার যদি কোনো পার্টিকুলার সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে তাহলে হতে পারে সেটা। কারণ এক্সপিরিয়েন্স লোক অনেক জায়গায় চায়, অনেক ক্ষেত্রে একটু বয়স হয়ে গেলে তখন তোমাকে খুব লোয়ার ডিভিশনে দেবে না, তখন হায়ার ডিভিশনে তোমার দেখতে হবে যে সেই জায়গায় তুমি আছো কিনা। কিন্তু আপনি যেটা করে ফেলেছেন ক্ষতি, সেটা অনেকটা ক্ষতি অলরেডি হয়ে গেছে। 51 বছর হয়ে গেছে আপনার বয়স, 51 ইয়ার্স ওল্ড। আর কি বাকি এখন তো মানে এখন আপনি চাকরির কথা ভাবছেন, অর্থের জায়গাও সেরকম মজবুত নয়, একটা রেমেডির জন্য আপনি 5 বার ভাবছেন। আগে একবার উনি বললেন যে আগে আমি আসবো ভেবেছিলাম, কিন্তু আসা হয়নি। মানে ইউ আর ইন ডিপ ট্রাবল। এখন সেখান থেকে চাকরি না করে, চাকরির জায়গাটা না করে যদি অন্য কোনোভাবে রোজগারের রাস্তাটা করা যায়, সেইটাই হলো আসল কথা। দ্যাট উইল বি বেটার ফর ইউ। যাই হোক, আপনি ভেবে দেখুন, একবার দিদির সঙ্গে এসে কনসালটেশন করুন, আলোচনা করুন, দেখুন কি হয় আপনার। শুনে নেবেন দিদির কাছে যে আমার কি হবে, কি করা উচিত, সেই গাইডলাইনটাও নিয়ে নেবেন যখন আসবেন, তাই না? সঙ্গে কি কেউ আছে? নেই, সঙ্গে আমরা নিচ্ছি পরের ফোন। কিন্তু তার আগে দেখো এই ফোনটার মধ্যে দিয়ে প্রমাণিত হলো যে বয়স এবং সময় কতটা কারোর জন্য থেমে থাকে না, কতটা গুরুত্বপূর্ণ। ঘড়ি বাজতেই থাকবে, টাইমটা আমাদের টাইম চলে যেতে পারে, ঘড়ির টাইমটা সঠিক সময় চলবে। তো সেই কারণে সময়ের মূল্য দিতে হয়, সময়ের কাজ সময় করতে হয়। আমি অসময়ে যদি সময়ের কাজ করতে যাই তাহলে তো কোনো লাভ হবে না রে ভাই। একদমই তাই, একদম তাই। দেখুন আপনাদের জন্য বলে দিই, নিচের টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার রয়েছে 7596853615। এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা ফোন করবেন বুকিংয়ের জন্য। বুকিং যারা করবেন, এখানে কিন্তু ফ্রিতে আপনাকে ভাগ্য বলে দেওয়া হবে না। প্রত্যেক দিন বিকেলবেলায় অনলাইন থাকে 4টে থেকে 7টা পর্যন্ত। সেখানে যারা ফোন করবেন তাদেরও একটা চার্জ পেমেন্ট করলে উনি অনলাইনে, তাতে আপনার কি হবে, আপনাকে চেম্বারে আসতে হবে না। হ্যাঁ, কিন্তু সবটাই চার্জেবল। পরিষ্কার বলে দিই, কারণ এই ক্ষেত্রে মানুষ এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ফোন করবেন, দিদি একটু বলে দিন, তারপর আপনি বলবেন না আমি তো বলবো না। এই কনফিউশন যাতে না থাকে। এখন টিভিতে হাজার হাজার মানুষ দেখছেন, শুনছেন, তাদের জেনে নেওয়া ভালো যে অনলাইন মানে কিন্তু ফ্রি নয়। অনলাইন মানে তার একটা চার্জ আছে, যেটা ওনার চার্জ মানে যেটা ওনার ফিজ, সেই ফিটা পে করতে হবে, করে দেখাতে হবে। চেম্বারে চলে আসি, চেম্বার কবে কি রয়েছে। চেম্বার কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আজকে তো 25 তারিখ হয়ে গেল, 26 তারিখও তো পেরিয়ে গেল প্রায়, 26 তারিখও, 30 তারিখ থেকে চেম্বার বলি আপনাদেরকে। 30/7 হচ্ছে শ্যামবাজারে চেম্বার, ইমিডিয়েট বুক করুন। 30/7 শ্যামবাজারে চেম্বার রয়েছে। 3/8 বহরমপুরে চেম্বার রয়েছে, মানে আগস্টের 3। 4 তারিখ হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। 4 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে বারাসাতেও চেম্বার রয়েছে। 11 তারিখে চেম্বার হচ্ছে শেওড়াফুলিতে চেম্বার। 14 তারিখে চেম্বার গড়িয়াহাট। 17 তারিখে চেম্বার হচ্ছে খড়গপুর। 21 তারিখে চেম্বার হচ্ছে কাঁথি। 25 তারিখে হচ্ছে হাওড়া এবং 27 তারিখে হচ্ছে শ্যামবাজারে আবার চেম্বার। তবে জলদি বুকিং করতে হবে। তবে শ্যামবাজারে আমি বলবো 27 তো এখন 1 মাস পর, এই 30-এই কিন্তু শ্যামবাজারে চেম্বার হ্যাঁ, যাদের দরকার তারা অর্থাৎ আজকে 26 তারিখ, 27, 28, 29, মাঝখানে আর মাত্র 3টে দিন আপনি হাতে সময় পাবেন। এরপর শ্যামবাজারের চেম্বার হচ্ছে 30 তারিখে। 30 তারিখ চেম্বারের জন্য বুক করুন। 3 তারিখে বহরমপুরের জন্য ইমিডিয়েট বুক করুন। আগামী 1 সপ্তাহের, আগামী 10 দিনের জন্য বুকটা আগে করে ফেলুন, কারণ সেটা কিন্তু চান্স কমে আসে। আপনাদেরকে টেকনিকগুলো বলে দিই আমি।
আগামী 10 দিনে যে চেম্বারগুলো সেগুলো আগে বুক করুন, 10 দিন পরে যেগুলো সেগুলো আরো 2 দিন পরে করুন। আপনাকে আমি বলছি এক্ষুনি করে ফেলুন, দরকার নেই করার। 30 তারিখ হচ্ছে শ্যামবাজার, 3 তারিখ হচ্ছে বহরমপুর, 4 তারিখ হচ্ছে কৃষ্ণনগর, 4 তারিখে বারাসাত, 11 তারিখ হচ্ছে শেওড়াফুলি। এই মোটামুটি 4 তারিখ পর্যন্ত ইমিডিয়েট বুক করে ফেলুন। আপনি 11 তারিখে শেওড়াফুলি, 14 তারিখে গড়িয়াহাট, 17 তারিখে খড়গপুর, এগুলো পরে বুক করতে পারেন, অসুবিধা নেই। আরও 2টো প্রোগ্রাম দেখে নিন, কালকে বিকেল 4টায় রয়েছে প্রোগ্রাম, দেখে নিন। হ্যাঁ, তারপরে তোমার তখন বুধবারও থাকে, বুধবার প্রোগ্রাম, বুধবারটা দেখে নিন, তারপর করুন, নো প্রবলেম। কিন্তু ইমিডিয়েট চেম্বারগুলোতে চান্স কম থাকে। দিদি 10 জনের বেশি দেখেন না চেম্বারে, এটা আমি বহুবার বলে দিয়েছি আপনাদেরকে, বহুবার। করোনার সময় থেকে এই নিয়ম চালু হয়েছে যে 10 জন। এবং দিদি অনেক ভালো মানুষ, কারণ আমি মানে দেখি যে এই যে যারা বুক করছেন, এই বুক করার পরে অনেকে অ্যাডভান্স নেন, যে বুকিং হলো কনফার্ম। দিদি নাকি সেটাও নেয় না, আমি যেটা শুনলাম। গিয়ে টাকা দেয়, আমি তো অবাক লাগলো শুনে। দেখাবে তারা ওখানে গিয়ে তারপরে টাকাটা পেমেন্ট করবে। এবার গিয়ে টাকা পেমেন্ট করবে, এবার সেই দিন সকালবেলায় কারুর আবার আমাশা হতে পারে, পেট ব্যথা হয়, আমাশা হয়, মাথা ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে, তখন সে আর আসলো না। এটা করবেন না। অনেকে ইচ্ছাকৃতভাবে এরকম নাম বুক করে আসেন না। ডোন্ট ডু দিস। একজন মানুষ যখন আপনার প্রতি লয়ালিটি দেখাচ্ছে, আপনাকে সেই সম্মানটা দিচ্ছেন যে আপনি গিয়ে টাকা দিন, অনলাইনে আপনাকে পাঠিয়ে দেওয়ার দরকার নেই, সেখানে সকালবেলায় দিদি আজকে আমি আসতে পারবো না, কারণ উনি তো চলে গেছেন, ধরুন উনি যাবেন শিলিগুড়ি। এবার আপনারা সবাই জানেন যে শিলিগুড়ি তো 10 টাকার ট্রেনের টিকিট কেটে যাওয়া যাবে না, ওনাকে গাড়িতে যেতে গেলে একটা খরচা আছে, হোটেলের খরচা আছে। এবার উনি যাওয়ার পর আবার যদি কারোর মনে হয় যে আমার সকালে পেট ব্যথা হলো, আজকে আর আসবো না, ক্যাজুয়াল নেবেন না জিনিসটাকে। হোয়াট আইস, আমি কানে শুনেছি পরিবেশটাই। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দিল্লি থেকে বলছি, রুবি ব্যানার্জি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, ঠিক আছে। কেমন লাগছে প্রোগ্রাম দেখতে, বা দিদির কাছে কেউ এসেছিল কিনা আগে? না না, কেউ আসেনি। আমি প্রোগ্রাম দেখেছি, আমি জানি উনি খুব সিনিয়র, এন্ড উনি নিজেই বলেন যে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, এন্ড ভালো লাগে ওটাকে। স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটাই বেশি ভালো। আর আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21 মে 21 মে 21 21 মে, হ্যাঁ 21 মে 1996। আচ্ছা, টাইম বলুন। টাইম হচ্ছে 12:45 দিনের বেলা। 12:45, তাহলেও এটা পিএম 12:45। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান দিল্লি। জন্মস্থান দিল্লিতে, ঠিক আছে। দিল্লিটা আবার আমি একবার রিপিট করে দিই। 21/5/1996, 21/5/1996, জন্মের সময় হচ্ছে 12:45 দুপুরবেলা, দিল্লিতে জন্ম। ঠিক আছে। সিংহ লগ্ন, মিথুন রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, জানি ম্যাম। তাহলে ঠিক আছে, লাইনে থাকুন, আমি অন্যগুলো বলছি। আচ্ছা, এইবার আমি বলবো। এর হলো যেটা আমি দেখতে পাচ্ছি, সিংহ লগ্ন তো, আর এ খুব মানে কি হাই অ্যাম্বিশাস, হ্যাঁ, এবং এর শরীর স্বাস্থ্য ভালো যাবে না, চোখে চশমা, মাথায় যন্ত্রণা, এটাও হতে পারে, এবং অকারণে ঝুট ঝামেলায় জড়ায়। যে কাজ করবে না লোকে বলবে তুমিই করেছো, এরকম মাঝে মধ্যে হবে এর। আর সর্বকার্যে এর বাধা, হওয়া কাজ হতে চাইবে না এক এক সময়। এবং এর যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে চাকরির জায়গাটা মোটামুটি খারাপ না, হ্যাঁ, কিন্তু উনি চাইছে আরো ভালো জায়গায় পৌঁছতে। ভুল না ঠিক বলুন তো দিদি? একদম ঠিক বলেছেন ম্যাম। ও এমটেক করেছে, একটা ভালো কোম্পানিতে কাজ করে, কিন্তু আরো একটু ভালো ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাইছে, আর একটু ক্যারিয়ার চাইছেন ভালো। আর বিয়েটা আমি জানতে চাই। বিয়ের ব্যাপারটা আমি বলে দিই। এ কিন্তু নাচ, আঁকা, অভিনয়, কম্পিউটার, এইসবগুলো যদি চাইতো শিখতে না, এগুলোও ভালো পারতো। আচ্ছা, ওর মধ্যে এগুলো কিছু জানে? নাচ, আঁকা, গান? আঁকাও জানি আর কম্পিউটারও জানি। এই দেখেছেন, হতে বাধ্য। হ্যাঁ, দিদি কিন্তু এগুলো বলেই দিলেন সব, যে এগুলো ওর
মানে যদিও চেষ্টা করতো এই সমস্ত সেক্টরে, তাতে ওর উন্নতি, এখানেও অনেক ডেভেলপমেন্ট করতে পারতো আর কি। আচ্ছা, এর অর্থ হাতে ধরে রাখতে পারবে না। আর বিয়ের জায়গাটা আমি বলে দিচ্ছি, মানে এখানে খরচা প্রবণতা বেশি বলছো। বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিছুতেই হতে দিতে চায় না, এবং ওর সপ্তমপতি অষ্টমে চলে গেছে, শাপিত দোষে আক্রান্ত বিবাহ কারক গ্রহ। আর এই বিবাহ কারক গ্রহ হলো বৃদ্ধ গ্রহ, সে কিছুতেই বিয়ে হতে দেবে না। একটা মেয়ের যদি 45 বছর 50 বছর বয়সে বিয়ে হয়, আজকাল মানুষ করে, বাধ্য হয়ে করে, তার গ্রহ তাকে করিয়ে দেয়। কিন্তু এর বয়স হচ্ছে এখন মোটামুটি আমি ধরে যেটা 28 বছর, 28-29 বছর বয়স ওর এখন। না 28 চলছে বা 29 চলছে এরকম। হ্যাঁ, কি বলছেন দিদি? হ্যাঁ, ওর বয়স 28-29ই হচ্ছে। হ্যাঁ, আমি বলছি তো যে গ্রহটা ওকে দেরি করিয়ে দেবে, কিছুতেই হতে দিতে চাইবে না। মাঙ্গলিক হলেও না, ব্যাপারগুলো দাঁড়াও, মাঙ্গলিক নাই, এটা 1 2 3 4, হ্যাঁ মাঙ্গলিক দোষ তো আছেই। হ্যাঁ, তারপরে সেটা থাকলেও হয়, কিন্তু বিয়ের ঘরটাই তো খালি। বিয়ের ঘর খালি থাকলে হতে দেবে না প্রথমত। দ্বিতীয়ত, সপ্তমপতি অষ্টমে থাকলে বিবাহটা বিচ্ছেদে পরিণত হয়। সেই কারণে দিদি আপনি এইটা একটু কাউকে অনলাইনে দেখিয়ে চট জলদি রেমেডি করুন, তাহলে আমি বলতে পারি আপনার সামনের বছর একটা বিয়ের চান্স আছে। সামনের বছরে বিয়ে, হ্যাঁ একেবারে 26। এবং এর সঙ্গে ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা আমি জানতে চাইছে, যে আরো ভালো সেক্টরে যাতে চাকরিও করতে পারে। কারণ আমাকে যে ভালো জায়গায় পৌঁছবে, আমার স্ট্যাটাস ইনক্রিমেন্ট করে দেবে, যে তাহলে সেই গ্রহটা যদি দুর্বল হয়, সেই দুর্বল হওয়ার কারণেই কিন্তু এ ভালো জায়গায় পৌঁছতে পারছে না। একদম। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি অনলাইন যোগাযোগ করে নিতে পারবেন, যে নিচে বুকিং নাম্বার ছিল, এখানে ইউটিউবে এই প্রোগ্রাম আপলোড আছে, আপনি দরকার হলে দেখে নিতে পারবেন। অ্যাস্ট্রোলজার অনন্যাদি। বেশ, আজকে এখানে শেষ করব, কিন্তু তার আগে 3টে চেম্বারের নাম বলবো। 30 তারিখে শ্যামবাজার, 3 তারিখে হচ্ছে বহরমপুর, আর 4 তারিখে কৃষ্ণনগর এবং বারাসাতে। ইমিডিয়েট বুক করুন আজকে, আর যদি হাতে সময় নেই। সোমবারটা, এই শ্রাবণ মাসটা প্রত্যেকটা দিনই কাজের মাস, তারপরে তো আবার তোমার কৌশী অমাবস্যা আসছে। একদম, যারা চাইবেন তারা করে নেবেন। একদম, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।